যেটা তোমাদের মাধ্যমিকের সিলেবাসে মানে এই রিডিউস সিলেবাসে যেটা তোমার মাধ্যমিক দিয়ে এলে সেই সিলেবাসে এই ত্রিকোণমিতিটা ছিল না। তোমরা পরীক্ষা হয়তো তোমরা যে স্যারের কাছে পড়েছিলে সেখানে ত্রিকোণমিতি করেছিলে কিন্তু প্র্যাকটিস হয়নি, তাই জন্য কমপ্লিট ভুলে গিয়েছি। তো আমি ওই পোর্শনটা মাধ্যমিকে যে ত্রিকোণমিতি আছে সেটা কমপ্লিট রিপিট করছি, একটু দেখো শুরু মন দিয়ে। ত্রিকোণমিতি তোমরা হয়তো শুনে থাকবে যে সাইন কোস ট্যান এই সকল জিনিস কি একটা জিনিস নিয়ে কাজ। তো অ্যাকচুয়ালি এই সকল জিনিস এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক রেশিও, ত্রিকোণমিতিক অনুপাত। সাইন কোস ট্যান এরপর সেক কোসেক কট আছে। এটা কোথা থেকে আসছে? সমকোণী ত্রিভুজ থেকে আসছে। যে কোনো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটা 90 ডিগ্রি সমকোণ, আর এটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে নিশ্চিত এইটা সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ। তো এটা থিটা যদি ধরি তাহলে এটা লম্ব, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর থিটা কোণের সঙ্গে সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়। যদি থিটা এটাকে ধরতাম, ভালো করে লক্ষ্য করো, যদি থিটা এটাকে ধরতাম তাহলে এটা লম্ব এটা ভূমি হতো, অতিভুজ ওটা থাকতো। লম্ব ভূমিটা ইন্টারচেঞ্জ করে যাবে। থিটা কোণটা যেটা হবে তার বিপরীত বাহুটা হচ্ছে বিপরীত বাহু, এর বিপরীত বাহু এটা বিপরীত বাহু, আর এই কোণের বিপরীত বাহু এটা, আবার এই কোণের বিপরীত বাহু। তো থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, এটা ভূমি এটা অতিভুজ। এবারে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আর যদি আমরা এই তিনটে জেনে যাই, এই তিনটে মনে রাখার একটা টিপস আছে, আমি আগেও বলেছি আবার বলছি যে এটা মনে রাখার একটা টিপস আছে। সাইন মানে শ্যামদাদা, কোস মানে শ্যামদাদা লম্বাবতী, কস মানে কানাই দাদা, কানাই দাদার ভুঁড়িবতী, আর দুজনে মিলে লড়াই করছে, টানাটানিতে লড়ছে ভুঁড়ি। এই শ্লোকটা যদি মনে রাখি তাহলে সাইন কোস ট্যান আমরা করতে পারবো। শ্যাম দাদা লম্বাবতী, কানাই দাদা ভুঁড়িবতী, আর দুজনে মিলে টানাটানিতে মানে ট্যান, টানাটানিতে লড়ছে ভুঁড়ি। এটা যদি মনে রাখতে পারি তাহলে সাইন কোস ট্যানের রেশিওটা বুঝতে পেরে যাবো। আর সাইনের উল্টোটাকে বলা হয় কোসেক, সাইনের উল্টোটাকে বলা হয় কোসেক, মানে সাইনের অনন্য কোসেক থিটা মানে হচ্ছে উল্টোটা হবে অতিভুজ বাই লম্ব, আর সেক থিটা কত হবে? অতিভুজ বাই ভূমি। আর কোসের উল্টো মানে কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, আর সেক থিটা মানে 1 বাই কস থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। এই ছটা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও। তোমরা একেবারে ডিটেলস সম্পর্কে আরো ডিটেলস স্যারের কাছে পড়েছো, ক্লাস তোমরা যে স্যারের কাছে পড়ে না ধরো, আমি জাস্ট ইন শর্ট পুরোটা টাচ করে যাচ্ছি। তো সাইন কোস ট্যান সম্পর্কে কোনো কনফিউশন নেই। এবারে আমরা যে জায়গাতে যাব, যদি কোনো একটা রেশিও দেওয়া থাকে বাকি সমস্ত রেশিওর মান ক্যালকুলেট করা যাবে। যদি ফার্স্ট চ্যাপ্টারে আছে, আমি ধরে নিচ্ছি যে দেওয়া আছে যে cos থিটা সমান 4/5, তাহলে বাকি cos যদি দেওয়া থাকে তাহলে sin tan cosec sec tan কি হবে, মানে একটা রেশিও যদি দেওয়া থাকে বাকি সব রেশিও আমরা পেয়ে যাব। আচ্ছা বলো তো cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা 4 আর অতিভুজটা 5। যদি ভূমির মান 4 হয় অতিভুজের মান 5 হয় তাহলে লম্বর মান কি হবে? পিথাগোরাস থিওরি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে যদি লম্বটাকে x ধরি তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। তার মানে আমি কি পাচ্ছি? x স্কয়ার ইকুয়াল টু কত? 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তার মানে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। তার মানে x ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 3 হবে, কিন্তু মাইনাসটাকে নেব না, তার কারণ
লম্ব একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাই জন্য এক্স এর মান তাহলে কত হলো 3, তাহলে লম্বর মান 3, ভূমির মান 4, অতিভুজের মান 5 হয়ে গেল। এবার দেখো সমস্ত ত্রিকোণমিতিক রেশিও পেয়ে যাবো। সাইন থিটা কি হবে, লম্ব বাই অতিভুজ, মানে 3 এর 5। সাইন যদি জানি তাহলে কোসেক পেয়ে যাবো, সাইনকে উল্টে দিলেই তো 5/3। কস জানি, কসকে উল্টে দিলে সেক পেয়ে যাবো, সেক থিটা সমান কত 5/4। ট্যান থিটা কত হবে, লম্ব বাই ভূমি মানে 3/4। কট থিটা কত হবে 4/3। আশা করি এগুলো বুঝতে পারছো। শোনেন তো নেক্সট যে পোর্শনে আমি যাব, একটা টেবিল ড্র করবো। যে টেবিলটা আমি আগের দিন মুখস্থ করতে বলেছিলাম, বাড়ি থেকে তোমরা অনেকেই করে এসছো যারা ফার্স্ট ক্লাস করছো। থিটা কোণের মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এইগুলো আমরা সাইনের মান ক্যালকুলেট করব, কসের মান ক্যালকুলেট করব, ট্যানের মান ক্যালকুলেট করব। আমি আবার বলে রাখছি, যদি একটু পরে আবার বলবো, যে ত্রিকোণমিতিক রেশিওর মধ্যে যদি সাইন কোস ট্যান জানি তাহলে বাকি তিনটে পেয়ে যাবো। যদি সাইনের মান জানি তাহলে কোসেকের মান পেয়ে যাবো, কসের মান যদি জানি তাহলে সেকের মান পেয়ে যাবো, ট্যানের মান যদি জানি তাহলে কটের মান পেয়ে যাবো। মানে একটা জানলে তার অন্যটা পেয়ে যাচ্ছে। তাই জন্য আমরা সবসময় সাইন কোস ট্যানের প্রপার্টি মনে রাখবো। আর সাইনের প্রপার্টি মনে রাখলে কোসেকের প্রপার্টি একই হবে, কসের প্রপার্টি জানলে সেকের প্রপার্টি পেয়ে যাবো, ট্যানের প্রপার্টি জানলে কটের প্রপার্টি পেয়ে যাবো। তাই জন্য সাইন কস ট্যানের টেবিল মনে রাখবো। এটা মনে রাখতে গেলে টেবিলটা নিজের হাতে বানানো যাবে। কি বলেছিলাম, একটা সূত্র বলেছিলাম কি, যে 0, 1, 2, 3, 4। এবার 4 দিয়ে ভাগ করে দেবো, সবগুলোকে ভাগ করার পর এবার রুট করে দেবো, ভাগ করার পর রুট করে দেবো। এবারে দেখো এটার মান আলটিমেটলি কি, উপরে 0 মানে 0, তাই তো। আর √1 মানে 1, আর √4 মানে 2, মানে তোমার করণী করেছো তাহলে এটাকে বলা হয় 1/2। এটা 2 আর 4 কেটে যাবে, তাহলে 1/√2। এটার মান কত হবে √3/2, আর এটা 4 4 কেটে যাচ্ছে মানে 1 হচ্ছে। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। বলো বুঝতে পারছো কি? তার মানে সাইনের মান যদি পেয়ে যাই তাকে উল্টে দিলে কসের মান পেয়ে যাবো। মানে এদিক থেকে, মানে এইটা 1, এখানে 1 হবে, √3/2, এখানে √3/2, 1/√2, এটা হাফ, এটা 0। তাহলে আমি একটার মান সাইনের মান পেয়ে গেলাম, সেখান থেকে কসের মানও পেয়ে গেলাম। আর কসের মান সাইন কস যদি পেয়ে যাই, ট্যান মানে কি বলো, ট্যান থিটা মানে অ্যাকচুয়ালি তোমরা যদি জানো ঠিকঠাক, লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমিকে লেখা যায়, দেখো উপরকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, নিচেকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম। তার মানে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। তাই জন্য tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা আর cos থিটাকে যদি ভাগ করে দিই, মানে 0/1 মানে কত 0, হাফ বাই √3/2, 1/√3, হাফ 1/√2 বাই 1/√2 মানে 1, √3/2 আর হাফ √3, আর এটা 1/0, 1/0 কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তার অস্তিত্ব থাকে না, যার মান নির্ণয় করা যাবে না, অনির্ণেয় বা অসংজ্ঞাত। শূন্যকে কোনো কিছুতে ভাগ করলে এটা 0 হবে। ভুলে অনেকে এটাই করে দিবে যে 1/0 মানে 0, তা নয়। শূন্যকে 1, 2, 3, 4 যাই কোনো কিছুতে ভাগ করা যাবে, কিন্তু কোনো কিছুকে 0 দিয়ে ভাগ যাবে না, তার মান অসংজ্ঞাত। অসংজ্ঞাত। তাহলে এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে
যে সাইন কস ট্যান 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90। যদি এই টেবিলটা তোমাদের মুখস্থ আছে তাই তো হবে এরেঞ্জ করি আমি জিজ্ঞেস করবো কিন্তু সত্যি ঠিক আছে বলো সেক 60 ডিগ্রির মান কত সেক 60 ডিগ্রির মান কত পিউ সেক 60 ডিগ্রির মান কত আগে সেক 60 ডিগ্রির মান ক্যালকুলেট করতে গেলে আমাকে cos 60 ডিগ্রি জানতে হবে cos 60 ডিগ্রির মানটা মনে মনে ভাবো cos 60 ডিগ্রির মান কত √3/2 নয় হাফ sin 60 ডিগ্রি হচ্ছে √3/2 এটা মনে মনে রাখো 0 হাফ 1/√2 √3/2 1 এটা চোখের মধ্যে যেন থাকে এটা সাইনের মান লিখে দিলাম তাহলে cos এর মান কত হবে √3/2 1/√2 হাফ 1 তাহলে cos 60 ডিগ্রি মান কত হাফ তাহলে cosec 60 ডিগ্রি মান কত উল্টে যাবে হাফকে উল্টে দিলে 2 আচ্ছা যাবে একটু কঠিন জিজ্ঞেস করা হয়ে গেছে তাই তো তো tan 30 ডিগ্রি মান কত সমান 1/√3 তো cosec 30 ডিগ্রি মান কত cosec 30 ডিগ্রি জানতে গেলে sin cosec এর সঙ্গে কার সম্পর্ক আছে sin এর তাহলে sin জানলে হয়ে যাবে sin 30 ডিগ্রি মান কত হাফ এটা করতে দিলে 2 হয়ে যাচ্ছে যাক তোমাদের লেভেলে থাকলে আমিও একটা জিনিস ভুলে যেতাম আবার ধীরে ধীরে মনে করতে হবে প্র্যাকটিস করতে করতে তাহলে এই টেবিলটা মোটামুটি তোমাদের মনে রাখতে হবে নেক্সট যে পোরশনে যাব চেঞ্জার রুলস চেঞ্জার রুলস মানে হচ্ছে আমি কোথা থেকে কোথায় চেঞ্জ করতে পারবো আমি বলেছি আমি কিন্তু শর্টকাটে বলছি সব যে যে চ্যাপ্টারগুলো ছিল ক্লাস 10 এ সেগুলোকে শর্টকাটে তুলে ধরছি sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা তাহলে উল্টোটাও হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা এই জন্য sin cos এর চেঞ্জ হয় মানে sin থেকে cos এ আমি চেঞ্জ করতে পারবো আবার cos থেকেও sin এ তাহলে চেঞ্জ আর রুলস বিটুইন sin এন্ড cos এই সেম প্রপার্টি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা তাহলে sec আর cosec এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে sec আর cosec এর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে sec আর cosec এর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে আর একই জিনিস tan আর cot এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে এই ইন্টারচেঞ্জ প্রপার্টি আমাদের জানতে হবে ইন্টারচেঞ্জ মানে কি আমরা tan 80 ডিগ্রি মানে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি তার মানে cot 10 ডিগ্রি মানে cot 10 ডিগ্রি আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা এই চেঞ্জের রুলস নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1 টা আমি কমপ্লিট লিখেছি নম্বর 2 টা ভাঙেনি নম্বর 2 টা যদি লেখা হয় তো তাহলে কি হতো sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cosec থিটা উল্টোটা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা আর tan cot থিটা যদি লিখতাম তাহলে কি হতো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা বলো sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec 90 ডিগ্রি মাইনাস থিটা না sec থিটা হ্যাঁ tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা এটি হচ্ছে আমাদের চেঞ্জার রুলস
আর এই চেঞ্জার রুলসই ওই যে টেবিলটা আঁকছিলাম না, একই জিনিস। দেখো আমি টেবিলটা জিনিসটা আবার বলছি, 0 হাফ 1/√2 √3/2 1, মানে এটা 0 ডিগ্রি মান, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। দেখো সাইন 60 ডিগ্রির মান এটা, আবার কসের ক্ষেত্রে সাইন কস চেঞ্জ হয় না, তাই জন্য কসটা এই থেকে শুরু হয়ে যাচ্ছে। কস 0 ডিগ্রি মান কত, ওইটাই হবে। দেখো কস 0 ডিগ্রি মানে কি, কস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে কত, সাইন 90 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রির মানটা কস 0 ডিগ্রি মানটা, আবার উল্টোটা দেখো কস 30 ডিগ্রি মান ক্যালকুলেট করবো, মানে কি কস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, সাইন থিটা, মানে সাইন 60 ডিগ্রির মানটা কস 30 ডিগ্রি মান, তাই জন্য এই 1টা এখানে লিখেছি আর 60 ডিগ্রির মানটা এখানে চলে এসেছে। √3 মান √3 হবে, কারণ 45 হবে, আর এখানে হাফ হবে, এখানে 0 হবে। এই লজিকে এটাকে আমি উল্টো করে দিলাম, সাইনের লাইনটা পেয়ে গেছি মানে কসের লাইনটা পেয়ে গেলাম। কি কারণে, শুধুমাত্র চেঞ্জের করছে। তখন তোমার কোশ্চেন করনি বা জানোনি, আমি আবার বলে দিলাম যে কেন স্যার আপনি যেটা বানালেন ঠিক আছে, এটা উল্টিয়ে এক কসের মান এসে যাচ্ছে কেন, তার কারণ চেঞ্জার করছে। তাই জন্য টেবিলটা এভাবে মনে রাখতে হবে। তো আশা করি চেঞ্জার রুলসটা বুঝতে পারছো, যে সাইন 90 ডিগ্রি মাইনাস 30 সমান cos থিটা। একই রকম কোথাও যদি দেওয়া থাকে যে sec 40 ডিগ্রি মান দেওয়া আছে, ধরে নাও x, তাহলে sec 40 ডিগ্রি মান দেওয়া, তাহলে cosec 50 ডিগ্রি মান কত হবে, ওটাও x হবে। cosec 50 ডিগ্রি মানে কি, cosec 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, sec থিটা, আর sec 40 ডিগ্রি মান তো x। তার মানে cosec 40 ডিগ্রি মান যদি x হয়, তাহলে sec 40 ডিগ্রি মান যদি x হয়, cosec 50 ডিগ্রি মানও x হয়। আর নেক্সট যে প্রপার্টিটা লিখতে হবে, ত্রিকোণমিতিক আইডেন্টিটিজ, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। নম্বর 3, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই প্রপার্টিটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমি 4টে জিনিস বললাম, মাধ্যমিকের 4টে চ্যাপ্টার 4টে জিনিস বললাম। প্রথম চ্যাপ্টারে একেবারে আবার রিক্যাপ করো, প্রথম চ্যাপ্টারে কি বললাম, ত্রিকোণমিতিক রেশিও গুণ, লম্ব ভূমি অতিভুজের মধ্যে সম্পর্ক। সেখান থেকে আমি পেলাম যে কোসেক থিটা মানে 1/sin থিটা, সেক থিটা মানে 1/cos থিটা, কট থিটা মানে 1/tan থিটা। সেকেন্ড যেটা এলাম টেবিল, যে ত্রিকোণমিতিক রেশিও গুণ কিছু নির্দিষ্ট সূক্ষ্মকোণে তার মান কি হবে, কি কি সূক্ষ্মকোণের মান আমরা টেবিলে শিখেছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এইগুলোর মান sin cos tan এর মান আমরা টেবিল আকারে একটা মুখস্থ করলাম। নম্বর 2, নম্বর 3 চেঞ্জার রুলস, নম্বর 3 চেঞ্জার রুলস। sin cos এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে কি করে, যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, বা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা। এটা ছিল নম্বর 3। আর এটা ত্রিকোণমিতিক আইডেন্টিটি লাস্ট চ্যাপ্টার ক্লাস 10 এর, যেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, cosec sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তার মানে আমি কি পাচ্ছি, যে যদি এরকম থাকে যে sin স্কয়ার 80 ডিগ্রি প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি, এই দুটো মান যদি সেম থাকে তাহলে 1 পেয়ে যাবে। কারণ কি, থিটার মান আর থিটার জায়গায় 80 পুট করেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1।
তাহলে আমরা মাধ্যমিকে একটা জিনিস করেছিলাম যে সমস্ত সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছিলাম, যেসব অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করছে সব সূক্ষ্মকোণ। কারণ তুই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি দুটো কোণ সূক্ষ্মকোণই হয়। তাহলে সূক্ষ্মকোণ নিয়ে আমরা কাজ করছিলাম। এখন ধীরে ধীরে আমরা 11 সিলেবাসে ঢুকব। 11 সিলেবাসে একটা চ্যাপ্টার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, ঠিক আছে। সেই চ্যাপ্টারটা আমি মাধ্যমিকের সঙ্গে কি লিঙ্ক আছে সেটা একবার একটু বলছি। কি লিঙ্ক আছে? ওখানে আমরা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছিলাম, যেটা লাস্ট বললাম। এখানে সূক্ষ্মকোণ বাদ দিয়েও তারপরে আরো বড় বড় অনেক কোণ নিয়ে কাজ করব। যদি সূক্ষ্মকোণ কোনটা করে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে যে কোণ আছে সেটাকে সূক্ষ্মকোণ বলবো, আর 90 ডিগ্রিটা হচ্ছে সমকোণ। যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হয় তখন সেটাকে কি বলবো? স্থূলকোণ। আর 180 ডিগ্রিকে স্থলকোণ। আর 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কোণটাকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। যাক, শেষ হবে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এরকমও কাজ করব, যাচ্ছি আমরা 11 ঢুকছি মানে যে 1050 ডিগ্রি সাইন 1050 ডিগ্রির মান কত হবে সেটা আমরা আধ ঘন্টা পরে শিখে যাব, যারা আজকে ফার্স্ট শিখছে। তো আমরা শুধু জানি কি কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি জানি, কিন্তু সাইন 1050 ডিগ্রির মান কি করে ক্যালকুলেট করব? এটা হচ্ছে 11 ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তো একটু মন দিয়ে শুনবে যারা এইটার জন্য এসছে, বিশেষ করে তত্ত্বিক এই জায়গাটা মিস করেছে। ক্লাস 11 এর সিলেবাসে যাইতে গেলে মাধ্যমিকের ত্রিকোণমিতি আইডিয়াটা তোমাদের ছিল না বলে আমি এতক্ষণ মাধ্যমিকের ত্রিকোণমিতিটা রিপিট করছিলাম। ধরে নাও এই জিনিসটা কোন একটা ক্লাসে পড়েছিল অঙ্কিতা, তাই তো? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা x অক্ষ x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এই জিনিসটা কোথায় করেছিলাম বলো তো? কোন ক্লাস? সৌমেন আর অঙ্কিতা দুজনের মধ্যে, বাকিরা জানো কোন ক্লাসে করেছিলাম? মনে আছে? ক্লাস 10-এ করিনি, এটুকুন জানি, কারণ 10-এ এই সেদিন পরীক্ষা দিয়ে এলাম। কোন ক্লাসে করেছিলাম? কেউ বলবে 8-এ, কেউ বলবে 7-এ, যে কোনো একটা হয়েছিল। ক্লাস 9-এ করেছিলাম। অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজিতে ম্যাক্সিমাম জিনিসই 11-এর জিনিস 9-এর ইকুইভ্যালেন্ট। বিশেষ করে বায়োলজিতে একটু বেশি আছে, 10-এর জিনিস 12-এর ইকুইভ্যালেন্ট। অতএব 9-এ যদি ফাঁকি দিয়ে থাকো 11-এ একটু প্রবলেম হবে। তো যাই ফাঁকি দিয়েছো তার কি হয়েছে? তোমরা পড়তে এসছো, আমি আমার মতো করে তৈরি করে নেব। কিন্তু একটা মেন্টালিটি তোমাদের মধ্যে রাখতে হবে কি, যে আমরা শিখব। এখানে এলাম, স্যারের কাছে এলাম, টিউশন করলাম, ব্যাস বাড়িতে গিয়ে সিরিয়াল দেখছি, ব্যাগ বল নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে লেগে পড়ছি, এটা ছেড়ে দিতে হবে। সায়েন্সে পড়তে হবে মানে আমার গিয়ার চেঞ্জ করতে হবে। বাইকে যেমন গিয়ার চেঞ্জ করতে হয়, আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে। এতদিন নদীতে সাঁতার কাটছি, এবার মোহনার দিকে যাচ্ছি। এবারে মোহনার দিকে যাচ্ছি, তারপরটা কি হবে সেটা তোমাদের পরবর্তী অভিজ্ঞতা হবে। কিন্তু নদীতে ভালো করে সাঁতার কাটা আগে জানতে হবে, ঠিক? মোহনাতে তোমার সাঁতার কাটতে পারবে। দেখো, এটা x অক্ষ, এটা y অক্ষ, দুটো অক্ষ পরস্পর পরস্পর লম্ব। এটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এটা হচ্ছে প্রথম পাঠ, ক্লাস 9-এ করেছিলাম। এটা দ্বিতীয় পাঠ,
এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন যদি অ্যাঙ্গেল দিয়ে বলি, অ্যাঙ্গেলটা বলতে গেলে একটু বোঝাতে হবে যে ধরে নাও যে OX is the initial line, starting point। একটা সুতোর মাথায় একটা মার্বেল বেঁধে দিয়েছি, ইট বেঁধে দিয়েছি, ছোট ইটের টুকরো। এবার ওটাকে ঘোরাচ্ছি। কোন দিকে ঘোরাবো? এদিকেও ঘোরাতে পারি, আবার এদিকেও ঘোরাতে পারি। এখন যদি এদিকে ঘুরে, ইট ইজ কল্ড ক্লকওয়াইজ মেজারমেন্ট, আর যদি এদিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এদিকে ঘোরে। তার মানে এরকম করে যদি ঘুরে, এটাকে বলা হয় ক্লকওয়াইজ মেজারমেন্ট। যদি এরকম করে ঘুরে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা সাধারণত কোনো কোণের পরিমাপ যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি, মেজারমেন্ট করি, তাহলে সেটা ধনাত্মক কোণ পাবো। তার মানে কোণটাকে যদি এই দিক দিয়ে মাপি প্লাস থিটা, আর এই দিক দিয়ে মাপলে মাইনাস থিটা। শুধু ডাইরেকশন চেঞ্জ হলেই প্লাস মাইনাস হবে, আর কিছু না। এবারে OX ইজ দ্য ইনিশিয়াল লাইন। এখান থেকে আমি এই দিকে মুভমেন্ট নিয়েছি, তাহলে কোন দিকে মুভমেন্ট নিয়েছি? অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট। তাহলে এখানে 0 ডিগ্রি ছিল। এবারে আমি ধীরে ধীরে এই এদিকে যেতে 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 এখানে পৌঁছে গেছি। তাহলে কত ডিগ্রি মুভমেন্ট হলো? 90 ডিগ্রি। তাহলে 0 থেকে 90 ডিগ্রি প্রথম পাথ, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি দ্বিতীয় পাথ, 180 থেকে 270 ডিগ্রি তৃতীয় পাথ, 280 থেকে 270 থেকে 360 ডিগ্রি চতুর্থ পাথ। প্রত্যেকটা পাদে অতিক্রম করা মানে 90 ডিগ্রি অতিক্রম করছে। তার কটা 90 ডিগ্রি অতিক্রম করলাম? একটা, দুটো, তিনটে, চারটে 90 ডিগ্রি অতিক্রম করলাম। চারটে 90 ডিগ্রি অতিক্রম করছি, তাই জন্য 4 × 90 মানে 360। 4 × 90 মানে 360। তাহলে একবার পূর্ণ আবর্তন এদিকে করে 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 যদি আবার এখানে চলে আসে, একবার পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি, মানে চারটে পাদ অতিক্রম করে যাচ্ছে। এবারে তুমি মুভমেন্ট করে এখানে এসে আবার এখানে চলে এসছো, তাহলে 360 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে যদি আবার ভাবি 360 এর সঙ্গে যদি 90 যোগ করি তাহলে কত? 450। তাহলে 360 থেকে 450 এটা আমার প্রথম পাদেই আছে। 360 থেকে 450 প্রথম পাদে আছে। এভাবে চলতে থাকবে। যত পাক ঘোরাই না কেন সেটা কোন পাদে আছে ডিটেক্ট করতে পারবো। কি করে ডিটেক্ট করতে পারবো? ধরে নাও 1050 ডিগ্রি, এটা কোন পাদে আছে। এটা ডিটেক্ট করতে গেলে কতগুলো পাদ অতিক্রম করছে সেটা আমাকে জানতে হবে। তাই জন্য এটাকে 90 দিয়ে ভাগ করব। এটাকে 90 দিয়ে ভাগ করে দেব। 90 দিয়ে ভাগ করব মানে এখানে 0 0 কেটে যাবে, 105। তাহলে 9 কত? 9 × 10 = 90, 9 11 99। তাহলে 11 দিয়ে চলে যাচ্ছে, 60 ভাগ শেষ। 11 দিয়ে চলে যাচ্ছে, 60 ভাগ শেষ। তার মানে 1050 কে লেখা যায় যে 11 × 90 + 60 ডিগ্রি। 11 × 90 + 60 ডিগ্রি। বুঝতে পারলে কিনা? এবারে তাহলে কতগুলো পাদ অতিক্রম করছে? 11টা পাদ অতিক্রম করে প্লাস আছে মানে তারপরের পাদে আছে। 11টা পাদ কমপ্লিট অতিক্রম করেছে। 11 × 90 মানে 11টা পাদ অতিক্রম করে 12 নম্বর পাদে আছে। যদি এখানে +60 না থেকে -60 হতো তাহলে ব্যাকে আসতাম, মানে 11 নম্বর পাদেই আছে। এখানে প্লাস আছে মানে 12 নম্বর পাদ। এবার তুমি দেখো কোন কোথায় অবস্থান করছি, 12 নম্বর পাদটা কোথায় হচ্ছে। প্রথম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই 12 নম্বর পাদ অতিক্রম করে গেছি তো, প্লাস আছে তো, অতিক্রম করে এখানে চলে এসেছি। তাহলে 1050 ডিগ্রি তাহলে কোথায় আছে? ও 11 নম্বর। ঠিক ঠিক ঠিক, আমি ভুল করলাম। তাহলে 11 নম্বর পাদ এখানে, 11 নম্বর পাদ অতিক্রম করে 12 নম্বর পাদে আছে। 12 নম্বর পাদ হচ্ছে চতুর্থ পাদ। তাহলে 1050 ডিগ্রি কোন পাদে আছে? চতুর্থ পাদে আছে। তাহলে এভাবে কোন একটা ডিগ্রি কোন পাদে আছে আমি ডিটেক্ট করতে পারবো। বলো তো 800
30 ডিগ্রি এটা কোন পাদে আছে? 830 ডিগ্রি এটা কোন পাদে আছে? দ্বিতীয় পাদে। 830 ডিগ্রি মানে 9 9 81, 9 ইন্টু 90 প্লাস 20 ডিগ্রি, তাহলে 9টা পাদ অতিক্রম করেছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা অতিক্রম করে, তাহলে অতিক্রম করে গেছে মানে দ্বিতীয় পাদে আছে, তাহলে 830 ডিগ্রি দ্বিতীয় পাদে আছে। তাহলে আপাতত এভাবে আমরা কোন ডিগ্রিকে কোন পাদে আছে ডিটেক্ট করতে পারবো। নেক্সট যে জায়গাটা বলবো, অল সাইন ট্যান কস, এটা তোমার খাতায় লিখে নাও, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। all sin tan cos। এখন all মানে যেটা বলবো, ত্রিকোণমিতিক রেশিওতে নিয়ে কাজ করছি তো, মানে sin cos tan, sin cos tan, all মানেই হচ্ছে sin cos tan, এই তিনটাই বোঝাবে, sin cos tan, অল মানে এইগুলো সবাই, আর সাইন মানে কোসেক, সাইন জানা মানে কোসেক পেয়ে যাব, কস জানা মানে সেক পেয়ে যাব, আর tan জানা মানে কট পেয়ে যাব। তার মানে প্রথম পাদে অল পজিটিভ মানে সাইন কস ট্যান পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ মানে কস আর ট্যান নেগেটিভ, তৃতীয় পাদে ট্যান পজিটিভ মানে হচ্ছে সাইন কস নেগেটিভ, চতুর্থ পাদে কস পজিটিভ মানে হচ্ছে সাইন ট্যান নেগেটিভ। আবার বলছি, অল পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ, কোন পাদে কে পজিটিভ? তাহলে বলো তো দ্বিতীয় পাদে কোসেক পজিটিভ না নেগেটিভ? কারণ সাইন পজিটিভ মানে কোসেক পজিটিভ, 1/2 করলে তার কি হয়েছে? পজিটিভ থাকবে, সাইনের মান যদি হাফ হয় তাহলে কোসেকের মান কত হবে? 2 হবে, তো প্লাস হাফ হলে প্লাস 2 হবে, মাইনাস হাফ হলে মাইনাস 2 হবে। তাহলে দ্বিতীয় পাদে সাইন পজিটিভ মানে কোসেক পজিটিভ, কিন্তু সাইন কোসেক পজিটিভ হলে বাকি সব নেগেটিভ, মানে কস নেগেটিভ, কোসেক নেগেটিভ, ট্যান নেগেটিভ, কট নেগেটিভ। তাই জন্য মনে মনে ওই বাকি ওই কোসেক সেক আর কট গুলো ভাববো না, আমি শুধু সাইন কোস ট্যান গুলোই জানবো। তাহলে অল সাইন ট্যান কোস ফান্ডা বুঝতে পারছো? তাহলে অ্যাঙ্গেলটা কোন পাদে আছে সেটা প্রথম ডিটেক্ট করতে পারবো, তারপর সাইন 1050 ডিগ্রি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে অল সাইন ট্যান কস দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো। কারণ কোন পাদে 1050 ডিগ্রি কোন পাদে আছে? চতুর্থ পাদে, একটু আগে বললাম তো চতুর্থ পাদে, চতুর্থ পাদে সাইন কি? তাহলে সাইন 1050 ডিগ্রির মান যাই হোক না কেন নেগেটিভ হবে, সাইন 1050 ডিগ্রির মান যাই হোক না কেন নেগেটিভ হবে। ক্লিয়ার? তাহলে যদি বলি cos 1050 ডিগ্রি বলতাম তাহলে এটা কি হতো? cos 1050 ডিগ্রি চতুর্থ পাদে মানে পজিটিভ হতো, চতুর্থ পাদে cos পজিটিভ মানে এটা সবাইয়ের ঘর, এটা শুধুমাত্র সাইনের ঘর, এটা শুধুমাত্র ট্যানের ঘর, এটা শুধুমাত্র কসের ঘর। অল সাইন ট্যান কস বুঝতে পারছো? এবার আমি মানটা বের করব। প্রথম কি জানলাম? তাহলে অ্যাঙ্গেলটা কোন পাদে আছে, কোনটা কোন পাদে আছে সেটা ডিটেক্ট করা, তারপর ওই পাদে
ওই ত্রিকোণমিতিক রেশিও সাইন কোস ট্যান কোসেক সেক কট যাই থাকে না কেন সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এটা জেনে গেছি। নেক্সট হচ্ছে মান বের করা। ঋণাত্মক হবে তো বুঝতে পারছি, ঋণাত্মক কতার মানটা কত সেটা ডিটেক্ট করতে গেলে আমাকে একটা ফান্ডা জানতে হবে। কি ফান্ডা? সাইন 1050 ডিগ্রিটা আমার ধরা স্ট্যান্ডার্ড, এটাই আমি এক্সাম্পল তুলে দেবো। কষ্ট হচ্ছে তাই তো না, ফ্যানটা চালিয়ে দুদিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। ফ্যানটা চালিয়ে বাড়ি দাও। হ্যাঁ অনেকগুলো গুলি ফেলে তুমি আরেক ঘাট বাড়াও, দাঁড়াও, বন্ধ হয়ে গেছে। এবার শুরু করো। এক ঘাট, 1 2 3 ছেড়ে। তো সাইন 1050 ডিগ্রি মানে হচ্ছে সাইন 11 into 90 plus 60, 11 into 90 plus 60। এবার আমি যেটা বলছি এটার মান কি হবে, কোন পাদে আছে ডিটেক্ট করলাম, 11টা পাদ অতিক্রম করে চতুর্থ, তারপরে 12 নম্বর পাদে আছে মানে প্লাস 12 নম্বর পাদটা হচ্ছে চতুর্থ পাদের একটু আগে আলোচনা করেছি, মাইনাস হবে, ঠিক মাইনাস হবে। এইবারে এই 90 এর কোএফিসিয়েন্ট, 90 এর সহগটা, 90 এর আগে কত গুণ আছে 11, সেটা জোড় না বিজোড়? যদি জোড় হয় তাহলে সাইনটা সাইনই হবে, আর যদি বিজোড় হয় তাহলে চেঞ্জার রুলস অ্যাপ্লাই হবে। একটু আগে ক্লাস 10 এর চেঞ্জার রুলস করছিলাম, সাইন থেকে কস, সেক থেকে কোসেক, ট্যান থেকে কট, আর কট থেকে ট্যান, কোসেক থেকে সেক, কস থেকে সাইন। তাহলে এখানে 11 জোড় না বিজোড়? বিজোড় হলে কি হবে, চেঞ্জার রুলস অ্যাপ্লাই হবে, সাইন আছে কি হয়ে যাবে, কস হয়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? যদি 11 এর জায়গায় 14 থাকতো তাহলে জোড় হতো, তাহলে সাইনটা সাইন হবে। এইবারে এখানে যে সূক্ষ্ম কোণটা আছে সেটা তুলতে হবে 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি সাইন 1050 ডিগ্রির মান যা মাইনাস cos 60 ডিগ্রির মান তাই। বুঝতে পারলে কিনা? আমি আবার বলছি কি কি তিনটে স্টেপ অতিক্রম করলাম। ফার্স্ট স্টেপ 1050 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করলাম, ভাগফল 11 ভাগশেষ 7, তার মানে 11 ইন্টু 90 প্লাস 60 লিখতে পারবো। তার মানে 11টা পাদ অতিক্রম করে 12 নম্বর পাদে 1050 ডিগ্রি আছে। এটা 12 নম্বর পাদটা কোথায়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 11 নম্বর পাদ অতিক্রম করে 12 নম্বর পাদে আছে মানে 1050 ডিগ্রি চতুর্থ পাদে আছে। এবারে অল সাইন ট্যান কোসেক ফান্ডা অ্যাপ্লাই করে সাইনের মান ঋণাত্মক বসিয়ে দিলাম। এবারে এখানে 11 এর জায়গাটাতে 90 এর আগে কত ইনটু 90, সেই জায়গাটাতে যদি জোড় থাকতো তাহলে সাইনটা সাইন হতো, ট্যান থাকলে ট্যান হতো, সেক থাকলে সেকই হতো। কিন্তু যদি জোড় না থেকে বিজোড় হয় তাহলে সেটা চেঞ্জার রুলস অ্যাপ্লাই হবে, সাইন থেকে cos, তাহলে cos 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রির মান কত, হাফ না রুচি হয়, ঠিক ওকে। তাহলে হাফ, সবাই যখন বলেছে তাহলে আমি আর কি বলবো, তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে sin 1050 ডিগ্রির মান মাইনাস হাফ। একই রকম ভাবে sec 830 ডিগ্রির মানটা ক্যালকুলেট করো তো দেখি, sec 830 ডিগ্রির মানটা ক্যালকুলেট করো। তো sec 830 ডিগ্রি মানে হচ্ছে sec 9 ইনটু 90 প্লাস 20। আচ্ছা 9 ইনটু 90 প্লাস আছে মানে 10 নম্বর পাদে আছে, তাহলে 10 নম্বর পাদ মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর পাদে আছে। তাহলে কোন পাদে আছে 830 ডিগ্রি, কোন পাদে আছে দ্বিতীয় পাদে। আর দ্বিতীয় পাদে সেকটা নেগেটিভ না পজিটিভ, দ্বিতীয় পাদ তো সাইনের ঘর, সাইনের ঘর মানে কোসেকের ঘর,
কিন্তু সেকের ঘর নয় তো, অতএব ও ওই ঘরে গেছে মানে নেগেটিভ হয়ে যাবে। এবারে এখানে জোড় না বিজোড় আছে, বিজোড় থাকলে সেক থেকে কোথায় যাব? কোসেক। তাহলে কোসেক 20 ডিগ্রি। আর কোসেক 20 ডিগ্রির মান জানি না, আমি যেটার মান জানি সেটা বসাবো। এখানে 60 ডিগ্রির মান জানতাম, কিন্তু 20 ডিগ্রির মান তো জানি না, অতএব এই ফর্মাতেই আনসার থাকবে। আমি মাধ্যমিকে কি জানি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি জানি, বাকি 20 ডিগ্রির মান জানি না, অতএব এরকম এই ফর্মাটে রেখে দেবে। বলো কার কি কোশ্চেন আছে বলো। যদি ওখানে নেগেটিভ ছিল, কোথায় ওই প্লাস করলে মাইনাস করে দিত তখন আসছো? যদি -20 থাকতো তাহলে এই যে 9 নম্বর পাদ অতিক্রম করে 10 নম্বর পাদ হিসাব করতেছে, তাহলে 9 নম্বর পাদ কোথায় হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, মানে এখানে এবার এখান থেকে প্লাস হলে এদিকে যাব আর মাইনাস হলে এদিকে যাব। তাহলে মাইনাস মানে কোন পদে থাকবো? তাহলে প্রথম পদে থাকবো। তখন প্রথম পদের ঠান্ডা, প্রথম পদে সেক পজিটিভ না নেগেটিভ? তখন পজিটিভ হবে। এখন এটাই ও যখন অঙ্কিতা যখন প্রশ্ন করে দিয়েছে, তাহলে একবারে ওর প্রশ্নের উত্তর একবারে যথাযথভাবে দিয়ে দিই। ধরে নাও সাইন 1050 ডিগ্রিটা আমি প্লাস দিয়ে না লিখে মাইনাস দিয়ে দিই, তাহলে কি হবে? সাইন 1050 ডিগ্রি মানে এটা 11 × 90 ছিল, আমি ইচ্ছে 12 × 90 -30, দেখো হয় কিনা দেখো তো। 12 নয় 108, মানে 1080, 1080 থেকে 30 কমলে 1050 হয়েছে। তাহলে এবার আমি একটু অন্যরকম ভাবছি, অন্যরকম যখন ভেবে নিয়েছি, তাহলে 12 × 90 মাইনাস, তার মানে কত নম্বর পাদে থাকবে? 12 নম্বর পাদেই থাকবে। যদি প্লাস হতো 12 নম্বর পাদ না হয়ে পরের পাদে চলে যেত, মাইনাস হচ্ছে মানে 12 নম্বর পাদেই আছে। আর 12 নম্বর পাদ মানেই হচ্ছে চতুর্থ পাদ। 12 নম্বর পাদ মানে সে মাইনাস দিয়ে করি আর প্লাস দিয়ে করি না, 1050 ডিগ্রি কোন পাদে আছে সেটা সব জায়গায় একই হবে। 12 নম্বর পাদ মানে চতুর্থ পাদ, চতুর্থ পাদে সাইন, কিন্তু 12 আছে না জোড়, তাহলে সাইনই হবে, তাহলে সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রি মানে হাফ। এখানে কিন্তু cos 60 ডিগ্রি এসেছিল, আর যাহাই cos 60 ডিগ্রি তাহাই সাইন 30 ডিগ্রি, তার মানে মাইনাস cos 60 ডিগ্রি মানে মাইনাস। ওকে, এখন ধরে নাও ক্যালকুলেট করছি tan 2022 ডিগ্রি, 2022 সাল, লেটস গো। tan 2022 ডিগ্রি, কত হয়েছে? tan অফ কত ইন্টু কত? 22 × 90 প্লাস 42,
22 ইন্টু 90। এখন 22 ইন্টু 90 যদি হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 এরকম গুনতে থাকবো, কিন্তু এত গুনতে গেলে অনেক বোরিং ব্যাপার। একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করবো, যে কোন পাদে আছে কীভাবে শর্টকাট মেথড অ্যাপ্লাই করবো। দেখো, এক পাক পূর্ণ আবর্তন মানে 4 বার 4টে পাদ অতিক্রম করছে, তাহলে এক পাক পূর্ণ আবর্তন 4 ইন্টু 90 যদি থাকে তাহলে এখানে থাকবে। আবার আরেক পাক যদি ঘুরে নেয় 8 ইন্টু 90 যদি থাকে সেক্ষেত্রে এখানে থাকবে। আবার এক পাক পূর্ণ আবর্তন করলে 12 ইন্টু, তার মানে 4-এর গুণিতক যদি হয় তাহলে ততবার পূর্ণ আবর্তন, তাহলে 22 আছে মানে কতবার পূর্ণ আবর্তন, 22কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, তাহলে 5 বার পূর্ণ আবর্তন করে দুটো পাদ, তাহলে 20 মাইনাস করে দাও, তাহলে মোটামুটি কি ভাববো, এখানে পৌঁছে গেছি, 20 মানে এখানে পৌঁছে গেছি। এবার বাকি 22-এর গুনবো 2, তাহলে 2 ইন্টু 90 প্লাস 42 মানে একই জিনিস, 20 তো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দুটো পাদ 2 আর প্লাস আছে মানে 3, প্লাস আছে মানে 3 নম্বর পাদে, তাহলে 1 2 3, 3 নম্বর পাদে পৌঁছে গেছি। তাহলে 22 বার গুনলাম না, যদি 50 ইন্টু 90 প্লাস 20 ডিগ্রি বলতাম তাহলে কোথায় আছে, 50কে তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 12 48, তাহলে 2 ইন্টু 90 মানে প্লাস সামথিং, তৃতীয় পদে আছে, ঠিক একই রকম ফান্ডা। তার মানে তৃতীয় পদে tan পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। আর 22টা আছে, এটা জোড় না বিজোড়, জোড়, তাহলে ট্যানটা ট্যানই হবে, তাহলে tan 42। আর প্লাস চিহ্ন যখন থাকে, প্লাস চিহ্ন দেওয়া না দেওয়া একই জিনিস, তাহলে tan 42 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো এই জায়গাটা কোন পাদে আছে ডিটেক্ট করতে। জোড় হলে চেঞ্জ হবে না, বিজোড় হলে চেঞ্জ হবে। এখন আমি যে জায়গাতে যাব, যদি ডিগ্রি না থেকে রেডিয়ান থাকে, ডিগ্রি না থেকে যদি রেডিয়ান থাকে, রেডিয়ানের ফান্ডা আমাদের জানতে হবে। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে পাইকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পাই বাই 2 মানে কত, 90 ডিগ্রি। আবার যদি পাইকে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে 180কে 3 দিয়ে ভাগ করলে 7 ডিগ্রি। পাইকে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে 180কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 45 ডিগ্রি। আর 180কে যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে কত, 30 ডিগ্রি। এইগুলো আমাদের মনে রাখবে। পাই মানে 180 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, পাই বাই 6 মানে 30 ডিগ্রি। এবার আমাকে বলো তো যে sin পাই বাই 3 সমান কত, sin পাই বাই 3 মানে কত, ভুলে গেছি। তাহলে পাই বাই 3 মানে কি, 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মানে কত, √3/2, তাহলে sin পাই বাই 3 মানে √3/2। মনে মনে তুমি আর লেখার দরকার নেই যে sin পাই বাই 3 সমান sin 60 ডিগ্রি সমান √3/2, এত লেখার দরকার নেই, ব্রেনে কাজ করবে। আর দু একবার করতে করতে অটোমেটিকলি বুঝে যাবে পাই বাই 3 মানে 60 না sin 60 ডিগ্রি মানে √3/2। sec পাই বাই 4 এর মান কত, sec পাই বাই 4 এর মান কত, 1/√, কোথায় বলা যাচ্ছে √2, sec পাই বাই 4 মানে √2, ঠিক। sec পাই বাই 4 মানে sec 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি কত ছিল, 1/√2, তাকে উল্টে দিলাম মানে √2। তো যাক, এগুলো কালচার করতে করতে তোমরা পেয়ে যাবে, মানে এই জায়গাটা মনে রাখতে হবে রেডিয়ানে যখন আমরা কাজ করব। এবারে রেডিয়ানের কাজ তো হয়ে গেল, এবারে যে জায়গাটা মান বের করতে হবে, ধরে নাও tan 19 পাই বাই 3, tan 19 পাই বাই 3 মান ক্যালকুলেট করব, 19 পাই বাই 3। এই 19 পাই বাই 3টা কোন পাদে আছে ডিটেক্ট করতে হবে। তাহলে সাধারণত তোমাদের মনে হবে যে 19 ইন্টু 180, পাই মানে কত, 180, তাহলে
19 ইন্টু 180 ভাজিত 3, তাহলে 3 6, তা 19কে 60 দিয়ে গুণ করলে যা হবে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। তাহলে কত হচ্ছে 19 6 কত হচ্ছে 109 1090। না ভুল করলাম তাই না? হ্যাঁ মানে 1140, 19 6 140 ভুল করলাম, তো মানে 1140। তাহলে কেউ যদি মনে করে যে এভাবে আমি এটাকে কনভার্ট করে দেবো মানে tan 1140 ডিগ্রি, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট হয়েছে বা ডিগ্রিতে পেরে যাবো করে ফেলবো tan 1140 ডিগ্রি মনে করো। তার মানে 1140কে আমি যদি 90 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে then 12 into 90 তাই তো 12 into 90 প্লাস 60 এই জায়গা। এবারে দেখো 4 থেকে 12 12 আসে মানে কি মানে 3 বার পূর্ণ আবর্তন, তোমার 12 পর তার কিছু নেই, তোমার একবার এখানে পৌঁছে গেছি, প্লাস সামথিং মানে প্রথম পাতে আছে, প্লাস সামথিং মানে প্রথম পাতে আছে। এখানে যেটা আছে সেটা 4 এর গুণিতক কিনা, 4 এর গুণিতক থেকে কত বেশি হবে সেভাবে বলবো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম পাদে আছে tan প্রথম পাদে, আর 12 মানে জোর, ট্যানটা ট্যানই না, তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত, তাহলে tan 19π/3 মানে, কিন্তু আমরা রেডিয়ানের অঙ্ক রেডিয়ান দিয়েই করব, ডিগ্রিতে কনভার্ট করে করব না। তাহলে রেডিয়ানের অঙ্ক যদি রেডিয়ানই করতে হয় tan 19π/3 এটাকে লেখা যায় tan 19π/3 মানে tan 90কে 3 দিয়ে যদি ভাগ করি, 19কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 3 6 8, তাহলে 6π প্লাস π/3। দেখো বুঝতে পারলে কি লসাগু করো, লসাগু 3 6 3 18 পাই প্লাস পাই মানে 19π/3 হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে করলাম, 19কে 3 দিয়ে ভাগ করলাম, 3 6 18, তাহলে 6π প্লাস তাহলে 18 হয়ে গেছে, তাহলে 1 বাকি থাকছে, তাহলে π/। এবারে এই ফিগারটার দিকে লক্ষ্য করো, এই ফিগারটা মানে ফিগারটা আমি আবার একবার ড্র করছি, এই হচ্ছে ফান্ডা, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মানে এখানে, তার মানে এটা পাই, তাহলে আবার এখান থেকে যখন এখানে আসছে 360 ডিগ্রি মানে 2π, পাই দিয়ে যখন এক্সপ্রেস করছি তাহলে পাই মানে এখানে, 2π মানে এখানে, আবার ঘুরতে 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 এখানে যদি চলেছে তাহলে 3টা পাই হচ্ছে, তাহলে 3π এখানে, আবার এখান থেকে যদি এখানে যাই 4π, তাহলে পায়ের অযুগ্ম গুণিতক মানে এখানে, আর যুগ্ম গুণিতক মানে এখানে, পায়ের সঙ্গে বিজোড় সংখ্যার গুণিতক আকারে যদি থাকে তাহলে এখানে থাকবে, আর জোড় সংখ্যক গুণিতক আকারে থাকলে এখানে থাকবে। তাহলে এখানে কি আছে 6π জোড়, তাহলে কোথায় আছে এখানে আছে, তাহলে প্লাস সামথিং মানে প্রথম পাদে, কি হবে প্রথম পার্ট ডিটেক্ট করলাম, বুঝতে পারলে। যদি এখানে 5π হতো
তাহলে এখানে থাকতাম, সেখানে প্লাস আছে মানে তারপরে এগিয়ে যাচ্ছে তৃতীয় পাদে। এখানে যেহেতু 6 পাই আছে তাহলে পায়ের জোর গুণিতক, তার মানে এখানে থাকবে, বুঝতে পারলে? জোর গুণিতক হলে প্রথম পাদে, বিজোড় গুণিতক হলে তৃতীয় পাদে। তার মানে এটা কোন পাদে আছে? প্রথম পাদে আছে। তাহলে প্রথম পাদে tan পজিটিভ। এবারে আমরা যে চেঞ্জার রুলস অ্যাপ্লাই করি ডিগ্রির ক্ষেত্রে, এখানে কি চেঞ্জার রুলস অ্যাপ্লিকেবল হবে? হবে না হবে সেটা আগে বোঝার চেষ্টা করো। পাই মানে কত? 180 ডিগ্রি। পাই মানে যদি 180 ডিগ্রি হয়ে থাকে, 180 ডিগ্রির মধ্যে 2 × 90 কথাটা আছে। 180 ডিগ্রির মধ্যে যদি 2 ঢুকে থাকে, সেই 2টা বাইরে 6 এর সঙ্গে গুণ হলে 12 হয়ে যাবে। বাইরে যদি 5 থাকে 5 এর সঙ্গে গুণ হয়ে 10 হয়ে যাবে। বাইরে যদি 3 থাকে 3 এর সঙ্গে গুণ হয়ে 6 হয়ে যাবে। তাহলে বাইরে জোর বিজোড় যাই থাকে না কেন, পাই থেকে তো 2 বেরিয়ে আসতেছে। তার মানে কোন সংখ্যার সঙ্গে 2 গুণ হলে সেটা জোরই হবে। তাই জন্য জোর থাকলে তো কোনো চেঞ্জ হবে না। তার মানে পাই থাকলে কোনো চেঞ্জ হবে না। পাই থাকলে কোনো চেঞ্জ হবে না, সে পায়ের যুগ্ম গুণিতক হোক আর অযুগ্ম গুণিতক। তাহলে পাই থাকলে কোনো চেঞ্জ হবে না, এই মন্ত্রটা আমরা নেব। তাহলে 6 পাই মানে পাই আছে মানে ট্যানটা টেনই হবে, tan পাই বাই 3, tan পাই বাই 3। আর পাই বাই 3 মানে 60, tan 60 ডিগ্রি মানে √3 বাই না শুধু √3। দেখো আমরা রেডিয়ান দিয়ে করলাম আর রেডিয়ানটা ডিগ্রিতে কনভার্ট করে করলাম, দুটোই পারবে। যদি রেডিয়ান দিয়ে পারো তাহলে রেডিয়ান দিয়ে আমি একটা দিচ্ছি, sec 31 পাই বাই 7, sec 31 পাই বাই 7 করো, sec 31 পাই বাই 7। তাহলে 31 কে 7 দিয়ে ভাগ করতে হবে। অবশ্য এটাও কি রেকর্ডিং হচ্ছে, আমি পজ করে রেখেছি। তো sec 31 পাই বাই 7 এখানে ছিলাম তাই তো। তো sec 31 পাই বাই 7, 31 কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? 7 4 এ 28, তাহলে 4 পাই প্লাস 3 পাই বাই 7 এরকম তো থাকে। তাহলে 4 পাই মানে কোথায়? এখানে আছে প্লাস, মানে প্রথম পাদে sec পজিটিভ, তার মানে আর পাই থাকার জন্য চেঞ্জ হবে না, তার মানে sec 3 পাই বাই 7। কিন্তু প্রশ্ন এখানে, মানে লাস্ট 2-3টে ক্লাসে এরকম ফেস করিনি, ফেস করে গেছি, তোমরা শিখে যাবে, বাকিরা এখনো শিখতে হবে, এই জায়গাটা বলা হয়নি। যখন এই জায়গাটায় থাকবো 3 পাই বাই 7, এটা কিন্তু সূক্ষ্মকোণ নয়। দেখো 3 এর সঙ্গে 180 গুণ করো, 7 দিয়ে ভাগ করো, 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। সবসময় আমাকে সূক্ষ্ম কোণে নিয়ে যেতে হবে, সবসময় আমাকে সূক্ষ্ম কোণে নিয়ে যেতে হবে। 3 পাই বাই 7 যদি সূক্ষ্ম কোণ না হয়ে থাকে, বললে স্যার কি করে বুঝলে? এটা বোঝা যায়, আমরা যে অঙ্ক করতে করতে তোমরাও বুঝতে পারবে। আর তোমার না হলে 3 × 9 180 বাই 7 করে দাও, সেটাও দেখবে যে 190 ডিগ্রি থেকে বেশি। তখন এটাকে আরেকটা দুটো স্টেপ অতিক্রম করবো, আর দুটো একটা স্টেপ অতিক্রম করবো, আবার ওটাকে ঘুরে স্প্লিট করবো। যে sec 3 পাই বাই 7 আমি আবার লিখছি, sec 3 পাই বাই 7 মানে হচ্ছে sec পাই মাইনাস 2 পাই মাইনাস পাই মাইনাস পাই বাই 2 যদি করা হয়, পাই বাই 2 মাইনাস
পাই মাইনাস 4π/7 এরকম হচ্ছে, তাই তো? সি ইন্টু মনে হয় সূক্ষ্মকোণ হয়ে যাবে, সূক্ষ্মকোণ হয়ে যাবে। 3 ইন্টু 80, আমার এখানে প্রবলেম হচ্ছে, মানে একটু কনফিউশন দেখা দিয়েছে। 3 ইন্টু 180/7, 180কে 7 দিয়ে যদি ভাগ করি 30 ডিগ্রির থেকে কম না, তার সঙ্গে 3 গুণ করে 90 ডিগ্রির থেকে কম হয়ে সূক্ষ্মকোণ হবে, এটাই আনসার। আমি ভাঙতে পারছি না, মানে আমি যদি পাই মাইনাস 4π করি, তাহলে 3π থেকে 3π/7 এর থেকে কোথায় পৌঁছে যাবো? 4π/7 এ চলে যাবো, তার বড়তে চলে যাবে। তাহলে সব থেকে ছোট ক্যালকুলেশন হচ্ছে 3π/7, তাহলে এখানেই অ্যান্সার থাকছে 3π/7। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি, বললাম cot লাস্ট 17π/2, এটা ক্যালকুলেট করো। cot 17π/2 কত হয়েছে? 0। তাহলে cot 8π প্লাস π/2, 8π মানে এখানে মানে প্রথম পাদে cot পজিটিভ, আর পাই থাকার জন্য চেঞ্জ হবে, মানে cot π/2। আচ্ছা, tan π/2 কত? অসংগত, মানে 1/0, তো এটাকে উল্টে দিলে কত? 0/, মানে তার মানে cot 90 ডিগ্রি মানে 0। ক্লিয়ার? চলো বইটা খোলো, ক্লাস 11 এ 3 নম্বর চ্যাপ্টার এক্সারসাইজ করো। ক্লাস 11 এর 3 নম্বর চ্যাপ্টার এক্সারসাইজ করো। নম্বর চ্যাপ্টার এক্সারসাইজ করো। একবারে একের দাগের একের অঙ্ক, আর 35 মিনিট ক্লাস হবে, তাড়াতাড়ি যতটা টাইপের অঙ্ক। শিডিউল তো 10:30 থেকে 12:30। cot 650 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি। একটা জিনিস মিসিং গেছে, এই মাইনাসটা বলা হয়নি। মানে আবার একবার লক্ষ্য করে নাও তো, মাইনাস থিটা মানে এইদিকে না, তাহলে মাইনাস থিটা কোন পাদে আছে? আর এইদিকে গেলে তো প্লাস থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট ক্লকওয়াইজ মেজারমেন্ট বলছিলাম না, তাহলে মাইনাস মানে হচ্ছে চতুর্থ পদে আছে। তাহলে চতুর্থ পদে সাইন মাইনাস থিটা যদি বলি, তাহলে মাইনাস থিটা যদি চতুর্থ পদে হয় তাহলে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা। কস মাইনাস থিটা চতুর্থ পদে কস পজিটিভ, তাহলে কস থিটা। ট্যান মাইনাস থিটা চতুর্থ পদে ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান থিটা। আর মানে কোসেক আর সেক কত একই হবে। তার মানে চতুর্থ পদে একমাত্র cos পজিটিভ, বাকি সব নেগেটিভ। তার মানে cos অফ মাইনাস থিটা, cos মাইনাসটাকে খেয়ে নিচ্ছে, আর সাইন ট্যান মাইনাসটাকে বমি করে দিচ্ছে, তাই তো? তার মানে cos মাইনাসকে খেয়ে নেবে, cos অফ মাইনাস থিটা যদি হয় তাহলে cos মাইনাসকে খেয়ে নেবে, cos থিটা, বাকি সবাই উগড়ে দিবে, মাইনাসটাকে বাইরে বের করে দেবে। তাহলে এখানে ট্যান ভেতরে মাইনাস আছে, মাইনাসটাকে বমি করে দেবে, তার মানে আলটিমেটলি cot 660 ডিগ্রি মাইনাস tan 1050 ডিগ্রি। এবার করে ফেলো, মানব মিলেনি? হয়ে গেছে? তাহলে cot একবারে একসঙ্গে প্যারালালি ব্রেক করে দিন, যে cot 660 ডিগ্রি মানে হচ্ছে 7 × 90 প্লাস 30, 7 9 63, 63 মানে 63 3 থাকে, মানে 30,
মাইনাস টেন, এটা কত ভেঙেছিলাম তো 12 ইন্টু 11 ইন্টু 90 প্লাস 60। দেখো 7 ইন্টু মানে 8 নম্বর পাদে, 8 নম্বর পাদ মানে চতুর্থ পাদ, তার চতুর্থ পাদে কট নেগেটিভ। আর 7 বিজোড় সংখ্যা, tan থেকে কট থেকে ট্যানে যাবে, tan 30 ডিগ্রি। বলো বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো হ্যাঁ কি না বলো? মাইনাস এটা তো 11 ইন্টু 90 প্লাস 60 মানে 12 নম্বর পদ, মানে আবার সেই চতুর্থ পদ, 12 নম্বর পদ মানে চতুর্থ পদ, মানে tan চতুর্থ পদে নেগেটিভ, সেই নেগেটিভটা বাইরে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 11 থাকার জন্য ট্যানটা কট হয়ে যাবে, কট 60 ডিগ্রি। তার মানে মাইনাস tan 30 ডিগ্রি মানে 1/√3 আর কট 60 ডিগ্রি মানে 1/√3, দুটো কেটে কেটে 0। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রবলেমটা আমি পড়াবো একটু। পড়ানো আমি পড়িয়েছি, ঠিক আছে, সবাই তো পারি। 2 নম্বরটা পড়বে স্কোয়ার থাকার জন্য। 2 নম্বর অঙ্কটাতে কি বলছে, আমি 2 নম্বর অঙ্ক না করলেও একটা জিনিস একটু বলে দিচ্ছি যে cos স্কয়ার 150 ডিগ্রি, cos স্কয়ার 150 ডিগ্রি, এটার মান ক্যালকুলেট যখন করব তাহলে cos স্কয়ার 150 ডিগ্রি মানে কত, 1 ইন্টু 90 প্লাস 60, তাহলে কোন পাদে আছে এটা? 1 ইন্টু 90 প্লাস 60 দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে cos নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। এবারে 1টা জোড় না বিজোড়, তাহলে cosটা sin হয়ে যাবে, sin 60 ডিগ্রি। এবারে স্কয়ার আছে না, এইটার হোল স্কয়ার হয়ে যাবে। এইটুকুন তো আমরা জানি যে sin স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটার হোল স্কয়ার, তাহলে মাইনাস sin 60 ডিগ্রির হোল স্কয়ার, মানে আলটিমেটলি মাইনাসটাকে খেয়ে নিল বাইরে স্কয়ার থাকার জন্য, তাই জন্য sin স্কয়ার 60 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি। sin স্কয়ার 60 ডিগ্রি, তাহলে এখানে কোণানুপাতে আমি যদি কোন পাদে আছে তাতে যদি নেগেটিভও হয় কোনো অসুবিধা নেই, কারণ বাইরে স্কয়ার থাকার জন্য নেগেটিভটাকে খেয়ে নেবে, তাই জন্য স্কয়ার থাকলে মাইনাস চিহ্ন বাইরে বেরোবে না। তাহলে মনে মনে ডাইরেক্ট এখান থেকে এখানে যেতে পারবো, এই স্টেপটা লেখার দরকার নেই, পারবো তো? যে মাইনাস বেরোলেও কি হয়, কিন্তু ওইটা স্কয়ার থাকার জন্য মাইনাসকে খেয়ে নিচ্ছে, তাহলে sin স্কয়ার 60 ডিগ্রি। আর sin 60 ডিগ্রি মান কত? √3/2, √3/2 এর হোল স্কয়ার মানে 3/4। এভাবে বসিয়ে 2 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করতে পারবো, হ্যাঁ কি না? নেক্সট 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কতে কি বলেছে? চার নম্বর অঙ্কতে আমাকে বলেছে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8। এটা কিন্তু ডিগ্রিতে নেই, এটা কিসে আছে? রেডিয়ানে আছে। যারা এই চ্যাপ্টার অঙ্ক আজকে প্রথম করছে, বাড়িতে গিয়ে এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে হবে কিন্তু নিজের হাতে, মানে পরের ডেট মানে তোমাদের পার্মানেন্ট ডেট মঙ্গলবার 5:30 থেকে। কিন্তু এই চ্যাপ্টার অঙ্ক আজকে প্রথম কে করছে? তোমরা। তাহলে তোমরা দুজন, তুমি সহ, তুমি আর তুমি পরের দিন মঙ্গলবার 5টার সময় আসো, কারণ এই চ্যাপ্টার অঙ্ক তোমাদের কিছু প্রবলেম থাকবে। আমি বলেছি না মঙ্গলবার থেকে আর আমি নর্মাল 5:30টার দিকে আমি আর পুরনো জিনিস করাবো না, তোমাদের তো অঙ্ক আটকে থাকবে, তাহলে তোমরা আগে আসবে, আগে এলে আমি যেগুলো আটকে থাকবে সেগুলো করে দিতে পারবো। কিন্তু আবার একটু বলে নিই,
ওই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে আসবে, সূত্রগুলো মুখস্থ করে আসবে। কি সূত্র লাস্টে আমাকে জিজ্ঞেস করে দেবে। এবারে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 এই দুটো সূক্ষ্মকোণ, এই দুটো সূক্ষ্মকোণ। এবার আমি cos স্কয়ার 5 পাই বাই 8 কে চেঞ্জ করব। কি লিখব? পাই মাইনাস 3 পাই বাই 8, পাই মাইনাস 3 পাই বাই 8। আর 7 পাই বাই 8 কেও একই রকম cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 8 লিখলাম। করা যায়? ভালো করে ভিতরটা সিম্পলিফাই করে দেখো। আর যদি লসাগু হয় 8 পাই মাইনাস 3 পাই মানে 5 পাই। আবার আর যদি লসাগু হয় 8 পাই মাইনাস পাই মানে 7 পাই। বলবে স্যার কেন? কিছু কিছু অঙ্কে কেন প্রশ্ন করার আগে অঙ্কটা বুঝে নিতে হবে। অঙ্কটা যখন বুঝে নেবে কমপ্লিটলি তখন আর কেন প্রশ্নটা আর আসবে না। স্টার্টিংয়ে তোমার কেন প্রশ্নটা আছে। তো cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস, কেন প্লাস নির্দ্বিধায় দিয়ে দিলাম বলো তো? কারণ এই স্কোয়ার আছে না। যদি আমাদের ভাবি এই যে দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে cos নেগেটিভ, তার মানে মাইনাসটাকে খেয়ে নেবে। মাইনাস তো বেরোবে কিন্তু এই যে স্কোয়ার থাকার জন্য মাইনাসটাকে আবার ঘুরে খেয়ে নিচ্ছে। এই তো আগেরটা ভেঙে দেখালাম তো। তাহলে পাই মাইনাস সামথিং কোন পদে আছে? পাই মানে এখানে, মাইনাস মানে ব্যাকে গেছে। তাহলে কোন পদে আছে? দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে cos নেগেটিভ, কিন্তু নেগেটিভ হলে কি হবে? কিন্তু স্কোয়ার থাকার জন্য খেয়ে নেবে। আর পাই থাকলে কোনো চেঞ্জ হবে না বলেছি, কসটা কসই থাকবে। তার মানে cos স্কয়ার 3 পাই বাই 8। মাইনাসটা আলটিমেটলি বাইরে বেরোনো কেন? কারণ এই স্কোয়ারটা আছে বলে। ক্লিয়ার? একই রকম ভাবে এটা দ্বিতীয় পদে আছে, তাহলে এটাও তাহলে cos স্কয়ার পাই বাই 8। এবারে বলো কেন ভাঙছিলাম? এই cos স্কয়ার পাই বাই 8 ছিল, আবার cos স্কয়ার পাই বাই 8 এসে গেছে। cos স্কয়ার 3 পাই বাই 8 ছিল, আবার cos স্কয়ার 3 পাই বাই 8 এসে গেছে। মানে এইটাকে এটাতে কনভার্ট করলাম, এইটাকে এটাতে কনভার্ট করলাম। তাহলে আলটিমেটলি 2 ইনটু cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। ওকে, নেক্সট যে জায়গাতে আসো 2 ইনটু cos স্কয়ার পাই বাই 8, এটাকে চেঞ্জ করব। এটা ইউনিক মেথড, এটা মনে রাখতে হবে যে cos স্কয়ার 3 পাই বাই 8 কে লেখা যায় পাই বাই 2 মাইনাস পাই বাই 8। হ্যাঁ কি না করো? 8 লসাগু 2 4 8, তাহলে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই বাই 8। এবার যদি তাই হয় পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? চেঞ্জের রুলস। তার মানে cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8। চেঞ্জের রুলসটা দুরকম ভাবে মনে রাখবো। মাধ্যমিকে মুখস্থ করছিলাম, এখন আর মুখস্থ করার দরকার নেই। দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos 1 ইন্টু 90 মাইনাস থিটা। তাহলে কোন পাদে আছে? প্রথম পাদে আছে। প্রথম পাদে cos পজিটিভ, আর 1 থাকার জন্য বিজোড় সাইনটা, cosটা। তার মানে আলটিমেটলি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, যেটা মুখস্থ করেছিলাম সেটা ক্লাস 11 এর ঠান্ডাতে আমি ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে? তার মানে আবার দেখো cos স্কয়ার রামবাবু প্লাস sin স্কয়ার রামবাবু মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 না, বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1। ত্রিকোণমিতি লাস্ট চ্যাপ্টার মাধ্যমিকে। তাহলে 2 ইনটু 1 মানে 2, এটাই आंसर। এবারে বলো কি আটকে ছিল? দেখো 4 দাগের অঙ্কটার দিকে লক্ষ্য করো। ওরা বলছে না যখন, আমি একটু আরেকবার যারা নতুন আছে তাদের জন্য বলছি যে tan থিটা সমান 5/12। tan থিটা সমান 5/12।
বুঝে আসছে? tan theta সমান 5/12। তার মানে আর কি বলে যাচ্ছে sin থিটা ঋণাত্মক, sin থিটা ঋণাত্মক, অঙ্কটা লক্ষ্য করো। এটা ঋণাত্মক, এটা বলে দেওয়া আছে। আর এটা ধনাত্মক, এটা ধনাত্মক। তাহলে এইটা দেওয়া আছে প্রশ্নে যে tan থিটা সমান 5/12 আর sin থিটা ঋণাত্মক। tan ধনাত্মক, sin ঋণাত্মক কোন পাদে? tan ঋণাত্মক কোথায় কোথায় হবে? all sin tan cos। তাহলে tan ঋণাত্মক কোন কোন পাদে? দ্বিতীয় পাদে, চতুর্থ পাদে। আর sin ঋণাত্মক সরি ধনাত্মক বলেছি। তাহলে tan ধনাত্মক কোন পাদে আছে? প্রথম পাদে আর তৃতীয় পাদে। sin ঋণাত্মক কোন কোন পাদে থাকবে? all sin tan cos, তৃতীয় আর চতুর্থ। তাহলে দুটো কমন কোথায় হচ্ছে? তৃতীয় পাদে। থিটা যদি তৃতীয় পাদে থাকে তাহলে এটাও স্যাটিসফাই করবে, এটাও স্যাটিসফাই করবে। তাহলে এখানে লিখব অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত। অতএব থিটা তৃতীয় পাদে, আনসারের মধ্যে থিটা তৃতীয় পাদে অবস্থিত। আচ্ছা বাই দা বাই, আমি যারা নতুন এসেছে তাদের জন্য একটা কথা বলে নেই যে ক্লাসে যে অঙ্কগুলো করানো হবে, মানে প্রশ্নমালার অঙ্ক যখন করাবো, একটা চ্যাপ্টার পড়ানোর পর ক্লাসে যখন অঙ্ক করাবো, তো এক্সারসাইজে তো কিছু অঙ্ক আমি করে দেবো, প্রত্যেকটা টাইপের একটা দুটো করে করে দেবো। সেগুলো ক্লাসে যখন টুকবে বুঝে সেটা একবার সরাসরি ফেয়ার খাতাতেই টুকে দেবে, যাতে তুমি রাফ খাতাতে যদি টুকো তাহলে বাড়িতে গিয়ে ওই রাফ খাতা থেকে আবার ফেয়ার খাতায় টুকতে হবে। আগামী দিনে কিন্তু অত সময় তোমাদের হাতে থাকবে না, এখন যদিও থাকে আগামী দিনে থাকবে না। অতএব ক্লাসে যদি 15টা অঙ্ক হয়, সেই 15টা অঙ্ক এবারে ক্লাসে ডাইরেক্ট ফেয়ার খাতাতে তুলে নেবে, তাহলে বাড়িতে গিয়ে আর ওই 15টা অঙ্ক করতে হবে না। শুধু একবার দেখে নেবো স্যার কী করেছিল অঙ্কগুলো, একবার দেখে নিই, দেখবো আজকে কি অঙ্ক তো করছো না, কালকে রাত্রে করবে কি পরশু দিন করতে বসবে, ধরে নিচ্ছি এখন সময় আছে করবে, ঠিক আছে। তো করতে তো হবেই, যারা নতুন আসো তার দিকে তো মঙ্গলবারের মধ্যে ক্লিয়ার করতে হতে এই চ্যাপ্টারটা, কারণ মঙ্গলবার তো নতুন চ্যাপ্টার শুরু হবে। তো একেবারে ফেয়ার খাতায় ক্লাসে অঙ্ক, বাড়িতে আর ওই অঙ্কগুলো করতে হবে। রাফ খাতায় করলে ঘুরে আবার করতে হবে, সেই সময়টা তোমাদের হাতে থাকবে না, সেই সময়টা নতুন অঙ্ক। তাহলে থিটা তৃতীয় পাদে অবস্থিত। থিটা যদি তৃতীয় পাদে অবস্থিত হয়, একটা মান বের করতে বলেছি, পাশের বইটা দেখো না, পাশের বই দেখো, থিটা যদি তৃতীয় পাদে হয় তাহলে কি বের করতে হচ্ছে? কস থিটার মান বের করতে বলেছি। তাহলে তৃতীয় পাদে হলে কসের মান কি হবে? নেগেটিভ, এইটুকু বলে দিলাম। কিন্তু মাধ্যমিকের বইয়ে এই জিনিসগুলো পড়েছিলাম, একটা ত্রিকোণমিতিক রেশিও যদি জানি বাকি সব রেশিওতে যাওয়া যাবে, আজকে স্টার্টিংয়ে বলে দিয়েছিল। তাহলে ট্যান থিটা যদি 5/12 হয় তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো, 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো। তাহলে এটা থিটা, তাহলে এটা লম্ব, আর এটা ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কত হবে? √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 13 হয়ে যাবে। 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, 144 প্লাস 25 মানে হচ্ছে 169 মানে 13 স্কোয়ার। তাহলে কস থিটা কত হবে? ভূমি বাই অতিভুজ, এটাই আনসার। আনসার শীটের মধ্যেই কিন্তু এইটা থাকবে, এই ছবিটা, তবে এক্সামিনার নাম্বার দেবে, আর দেবে তুমি কনভার্ট করবে। নেক্সট, সংক্ষিপ্ত 1-এর দাগে 2-এর অঙ্ক।
সংক্ষিপ্ত একের দাগে 2 এর অঙ্ক। সংক্ষিপ্ত একের দাগে 2 এর অঙ্ক দিকে লক্ষ্য করো। কি আছে অঙ্কটা খুব আগে অঙ্কটা দেখে টুকে ফেলি কি দেওয়া আছে। সংক্ষিপ্ত একের দাগে 2 এর অঙ্ক কি বলেছি? cos 2 পাই প্লাস আলফা cosec পাই মাইনাস আলফা tan পাই বাই 2 প্লাস আলফা ডিভাইডেড বাই sec pi by 2 plus alpha sin 3 pi by 2 minus alpha cot 2 pi minus alpha ঠিক টুকলাম একবার দেখে নাও। এবারে আমরা সরাসরি যে আজকে সারাদিনে শিখলাম সেটা অ্যাপ্লাই করব। 2 পাই প্লাস আলফা কোন পদে আছে? তো এটা প্রথম পদে cos পজিটিভ আর পাই থাকার জন্য কোনো চেঞ্জ হবে না, তখন আলটিমেটলি cos আলফা। বলো বুঝতে পারলে কিনা? প্লাস cos আলফা ইচ্ছে করে অঙ্কটা সিম্পলিফাইড ফরম্যাটে লিখে দেবো। কোনো অসুবিধা আছে? অসুবিধা নেক্সট এবার আমাকে বলো, সৌমেন বলবে কোসেক পাই মাইনাস আলফা। আগে বলো পাই মাইনাস আলফাটা কোন পদে আছে? পাই প্লাস হলে এদিকে যেতাম কিন্তু মাইনাস, তাহলে কোন পদে আছে? দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে কোসেক পজিটিভ না নেগেটিভ? সাইন পজিটিভ মানে অল সাইন ট্যান কোস, সাইন পজিটিভ মানে কোসেক পজিটিভ, তাহলে কোসেক পজিটিভ হয়ে গেল। আর পাই থাকার জন্য কোনো চেঞ্জ হবে না, তাহলে কোসেক আলফা। ইচ্ছে করে বোঝানোর জন্য আমি ব্র্যাকেট দিয়ে প্লাস প্লাস দিয়ে বোঝাচ্ছি, মানে ডাইরেক্ট লিখলে কোনো অসুবিধা নেই। তারপরে পাই বাই 2 প্লাস আলফা এটা কোন পদে আছে? পাই বাই 2 প্লাস আলফা কোন পদে আছে? তৃতীয়। পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি না? 0 পাই বাই 2 পাই, এটা 3 পাই বাই 2, বুঝতে পারলে? তার মানে দ্বিতীয় পদে tan নেগেটিভ। আর পাই বাই 2 মানে 1 into 90, পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি, মানে 1 into 90, আর 1 মানে বিজোড় থাকার জন্য ট্যানটা কট হয়ে যাবে। বলো বুঝতে পারলে? যেহেতু ভাঙা আছে পাই বাই 2 ফরম্যাটে, মানে 90 ডিগ্রি ফরম্যাটে, তাহলে রেডিয়ান থেকে মনে মনে ডিগ্রিতে মনে ব্রেনে কাজ করে যাবে। কিন্তু পাই বাই 2 মানে 1 into 90, এখানে 3 পাই বাই 2 আছে, মানে মনে মনে 3 into 90, মনে মনে 3 into 90, তাহলে 3 into 90 মাইনাস আলফা, তাহলে কোন পদে আছে? কোন পদে আছে? 3 into 90 মানে একটা 90, দুটো 90, তিনটে 90, তার ব্যাকে এসছে তৃতীয় পদে, তাহলে সাইন তৃতীয় পদে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস, আর 3 থাকার জন্য সাইনটা cos, তাহলে cos আলফা মাইনাস cos আলফা। এইটা খেতে পারবো sec পাই বাই 2 প্লাস আলফা। দ্বিতীয় পদে একই রকম এটার মতো, দ্বিতীয় পদে থাকার জন্য sec দ্বিতীয় পদে নেগেটিভ, sec দ্বিতীয় পদে, আর পাই বাই 2 মানে 1 into 90 ডিগ্রি, 1 থাকার জন্য secটা cosec আলফা। ঠিক আছে? নেক্সট cot 2 পাই মাইনাস আলফা, cot 2 পাই মাইনাস আলফা। 2 পাই মাইনাস আলফা কোন পদে আছে? পাই 2 পাই মাইনাস, মানে ব্যাকে এসছে চতুর্থ পদে। চতুর্থ পদে cot নেগেটিভ, চতুর্থ পদে cot নেগেটিভ, আর পাই থাকার জন্য কোনো চেঞ্জ হবে না। এগুলোতে পাই বাই 2 ছিল বলে চেঞ্জ হয়েছে, পাই থাকলে কোনো চেঞ্জ হবে না, তাহলে cot
কি ভুল লেখা আছে বলতো? যদি আমি ব্র্যাকেট না দিই তাহলে প্রত্যেকটা মাইনাস বুঝাবে, তাহলে গুণ আকারে থাকলে মাইনাস যখন আসবে তখন ব্র্যাকেট দিয়ে দিলে তাহলে গুণ বুঝাবে, তাহলে কিন্তু গুণ বুঝাবে না। এই প্লাস গুণতে দেওয়ার দরকার নেই, এই প্লাস গুণতে ব্র্যাকেটও দেওয়ার দরকার নেই, প্লাস চিহ্নও দেওয়ার দরকার নেই, ডট দিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু এখানে ডট দিলে এখানে মাইনাস দিলেও হবে না, এখানে মাইনাস আছে মানে ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাস থাকলেই ব্র্যাকেট। তার মানে কস আর কোসেক মানে কি হচ্ছে, এই কস আর এই কস কেটে যাবে, এই কট কেটে যাচ্ছে, এই কোসেক কেটে যাচ্ছে, তাহলে উপরে মাইনাস একটা থাকবে, নিচে মানে মাইনাস থাকবে -1 থাকবে, আর নিচে তিনটে মাইনাসের গুণফল সেই -1, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে, তখন আলটিমেটলি 1 প্লাস 1। ভালো বুঝতে পারলে কি? ওকে, নেক্সট ছয় সাত আটের দাগ, 6, 7, 8 একটু হোঁচট খাবেই তো, মানে একবার সরাসরি অঙ্ক করছো তো, মাধ্যমিকের অঙ্ক প্র্যাকটিসে নেই, আমি তো সব অঙ্কই করাতে পারছি না, একটু চেষ্টা করতেই হবে, তারপরে আমি দেখছি তোমরা আসো না, আর যদি প্রয়োজন মনে হয় পরে অন্য যেহেতু আবার একবার ডেকে নেব। আপাতত আজকে বাড়িতে গিয়ে তোমরা অঙ্ক করো, আর যাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়নি তারা আগামী মঙ্গলবার 5:30 থেকে নর্মাল ক্লাস, 5:30 থেকে সবাই আসবে, কিন্তু তুমি নিজে 5টার সময় আসবে, গুছানোর দরকার নেই, এখন বাজে আমার কাছে প্রবলেম করলে এটাই প্রবলেম, আমি 2 ঘন্টার নিচে ছাড়ি না, ব্যাগে করে খাবার নিয়ে আসবে, আমাকেও খাওয়াবে, তুমিও খাবে, আমিও মাঝে মাঝে খাওয়াবো, বিনিময় কথা। তো 6 দাগের একটা অঙ্ক দেখো, 6 দাগে কি বলেছি, কোন ত্রিভুজের 3টি কোণ এবিসি, তাহলে ত্রিভুজের 3টি কোণ যদি এবিসি হয়, 3টি কোণের সমষ্টি কত, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এবারে আমাকে 6 দাগের একের অঙ্কটাতে কি বলেছে, sin b cos c প্লাস a প্লাস cos b sin c প্লাস a। তাহলে আমি যে কোনো একটা জিনিসে কনভার্ট করব, এটা বাম পক্ষ, তাই তো, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে যখন এরকম প্রমাণ করতে হবে বাম পক্ষ ধরে শুরু করতে হবে, তাহলে sin b, আচ্ছা cos c প্লাস a মানে cos c প্লাস a মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস b, দেখা যায় a প্লাস c মানে কত, এই বিটা ওদিকে চলে গেল কত, 180 ডিগ্রি মাইনাস b, একই রকম cos b ইনটু sin 180 ডিগ্রি মাইনাস b। বলো বুঝতে কারো অসুবিধা আছে? আমি কি করলাম, এই যে c প্লাস a বা a প্লাস c যাই বলি না কেন সেইটার মান কত, বিটা ওদিকে চলে গেলে 180 ডিগ্রি মাইনাস b, বুঝতে কি অসুবিধা হচ্ছে? এটা ক্লিয়ার? এবারে sin b ইনটু cos 180 ডিগ্রি মাইনাস b, মানে 180 ডিগ্রি মাইনাস মানে কত, 180 ডিগ্রি মাইনাস সামথিং, মানে কোন পদে আছে, দ্বিতীয় পদে, cos দ্বিতীয় পদে মাইনাস, আর 180 মানে কি পাই, পাই থাকলে কোনো চেঞ্জ হয়নি, আদারওয়াইজ অন্যভাবে ভাবতে পারো 180 ডিগ্রি মানে হচ্ছে 2 ইনটু 90, 2 থাকলে বিজোড় জোড়, কোনো চেঞ্জ হবে না, তাহলে মাইনাস cos b প্লাস cos b ইনটু, এইটার ক্ষেত্রে যখন দ্বিতীয় পদে ভাববো
দ্বিতীয় পদে সাইন পজিটিভ, আর 180 থাকলে চেঞ্জ হবে না, তাহলে সাইন, তার মানে আলটিমেটলি মাইনাস থেকে বাইরে বের করে দিই, তাহলে সাইন বি কস বি প্লাস কস বি সাইন বি, গুণ আছে মানে এটা কেটে যাবে, কেটে দিয়ে 0, আর এটাই প্রমাণ করতে বলেছে, এটাই ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, তাহলে প্রমাণিত। দেখা যাক তোমাদের কন্ডিশনটা কি, না হলে তো বুধবার আমার স্কুল ছুটি আছে, বুধবার তোমাদেরকে আগে ডেকে নেবো, এক্সট্রা ক্লাসে ডেকে নেবো, কারণ তোমাদেরকে কমপ্লিট করাতে হবে তো এই চ্যাপ্টারটা, যাতে প্রবলেম আছে। অতি সংক্ষিপ্ত দুইটা পারোনি, যখন স্কিপ করে গেলাম তখন তো তুমি বলতে পারতে যে একটু টার্ম ধরে কাজ করে গেছি। সবগুলো মান বের করে ক্যালকুলেট করেছো? প্রথম করেছিলে অতি সংক্ষিপ্ত দুইয়ের দাগে, আচ্ছা সরি দুইয়ের দাগের অঙ্কটা। আর এবার ও যখন ব্যাকে যাচ্ছে, ব্যাকেই যাই, এখনো 5 মিনিট হাতে আছে, তো ব্যাকে কি হচ্ছে, কি দেওয়া আছে, দেওয়া আছে থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি, থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষে কি আছে, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, সাইন আমাকে যেতে হবে কত, যেটা প্রমাণ করতে বলেছি, ডান দিকে কিন্তু থিটা নেই, কোথায় যেতে হবে, হাই যেতে হবে, তাহলে থিটার মান বসিয়ে দিই, তারপর কাজ হবে আমাদের 120 ডিগ্রি মাইনাস থিটার মান কত হবে, 60 ডিগ্রি মাইনাস 5। কেন বসিয়ে দিলাম, ডান দিকে কি প্রমাণ করতে হবে সেই দিকে লক্ষ্য করে করে এগিয়ে যেতে হবে, ডান দিকে থিটা নেই, তাহলে উই হ্যাভ টু রিপ্লেস থিটা বাই 5, থিটাকে রিপ্লেস করতে হবে আমাকে। এবার এটাকে সিম্পলিফাই করি, সাইন 120 ডিগ্রি মাইনাস 60 মানে কত, 60 ডিগ্রি, আর মাইনাস মাইনাসে প্লাস, এবারে যাই থাকে না কেন সাইন 60 ডিগ্রি প্লাস 5 আছে, কিন্তু কমানে কস আছে না, সাইন থেকে কসের চেঞ্জের রুলস কি, গুড, সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা চেঞ্জের রুলস, তাই যদি তাহলে সাইন থেকে কসে চলে যাবো সরাসরি, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই পুরোটা 60 ডিগ্রি প্লাস 5, এই পুরোটা মানেই মাথায় অনেকের ঘুরে গেছে। এখানে রামবাবু ছিল, সাইন রামবাবু সমান কস 90 ডিগ্রি মাইনাস রামবাবু, এখানে রামবাবুর জায়গায় কি আছে 60 প্লাস 5, তাহলে কষে গেলে কত হবে 90 ডিগ্রি মাইনাস রামবাবু, বুঝাতে পারলাম? তাহলে এবার যদি সিম্পলিফাই করি 90 মাইনাস 60 মানে 30, আর মাইনাসে প্লাসে হলো প্রমাণ, রাইট হ্যান্ড সাইড প্রুফ। তোমরা তো অঙ্ক করবে তাই তো, একদম না বাড়িতে করছিলে, করবে তাই তো, বাড়িতে গিয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট করো, যতটা পারো চেষ্টা করো না, মঙ্গলবার কতটা আউটকাম হয়। আমি আজকে দেখো যখন কোনো চ্যাপ্টার নতুন পড়ানো হবে ঠিক এরকমই ধরেন, আজকে যেরকম তোমাদের মাথায় ঢুকেছে, যদি মাইন্ড সেট আপ থাকে তাহলে কিছু তো মাথায় তোমাদের ঢুকাতে পেরেছি, ধরে নাও আমি 50% তোমাদের মাথায় ঢুকাতে পেরেছি। বাড়িতে গিয়ে আমি যেটা ক্লাস করলাম সেটা তোমরা আরেকবার
এক পলকে দেখে নেবে তোমার খাতাটা খুলে। তাহলে আমার পড়ানো অঙ্ক কি বুঝিয়েছি জিনিসটা একবার আয়ত্তে এসে যাবে। তারপরে বইটা খুলবে, বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো করে দেওয়া আছে সেই অঙ্কগুলো দেখবে, সেখানে অনেক অঙ্ক তুমি বুঝতে পারবে। তাহলে আমার 10টা ক্লাসে অঙ্ক পড়িয়েছিলাম, সেই 10টা অঙ্ক তুমি বুঝেছো। বইয়ের উদাহরণের অঙ্ক 15টা করে দেওয়া আছে, তুমি বুঝতে পেরেছো 8টা, বাকি 7টা বুঝতে পারো। সেটা তুমি এসে ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে, স্যার এই অঙ্কগুলো বুঝতে পারিনি, উদাহরণে করে দেওয়া আছে বটে কিন্তু বুঝতে পারিনি। তাহলে তোমার কাছে সম্পদ কি হলো? আমার করে দেওয়া 10টা অঙ্ক আর বইয়ের উদাহরণে 8টা অঙ্ক তুমি বুঝেছো। এই 18টা অঙ্ক তোমার কাছে সম্পদ। এই 18টা অঙ্কের সাহায্যে বইয়ে যে যে অঙ্কগুলো পারবে, সে 1-এর দাগে হোক আর 10-এর দাগে হোক, বই খুলে দেখে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক করতেই পারছো। 10-এর দাগের অঙ্কগুলো মনে হয় এই 18টার মতো মিলে গেছে। 10-এর দাগের অঙ্ক যেগুলো পারবে সেগুলো করবে, দেখবে কনফিডেন্ট গ্রো করবে। তারপর পড়তে 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 চ্যাপ্টারটার প্রতি তোমার ভালোবাসা গ্রো করবে। তারপর যেগুলো পারো না সেটা আমি আছি। যেদিন আমি থিওরি পড়াবো সেদিন দেখা যাবে কম সময় আছে কোনো রকম ভাবে, তাহলে থিওরি পড়ে আমি বেশি অঙ্ক করাতে পারি। তোমাদের ট্যালেন্ট কাজ করবে, তোমার বাড়িতে গিয়ে কে কতটা নামিয়ে আসতে পারো। তারপর তো আমি আছি পরের দিন ক্লাসে। সারা বছর এরকমই চলবে, একটা ক্লাসে পড়ানো হবে আর একটা ক্লাসে বইয়ের অঙ্ক পড়ানো হবে। মানে একটা চ্যাপ্টার এগেনস্টে দুটো দিন, একটা ক্লাসের একটা চ্যাপ্টার এগেনস্টে দুটো দিন। স্টার্টিংটা একটু স্লোলি চলছে, সেটা স্বাভাবিক। এবারে কিন্তু তাই হবে, ধরলাম মঙ্গলবার আমি দ্বিতীয় চ্যাপ্টার ধরবো, তাহলে শুক্রবার কমপ্লিট হয়ে যাবে। মঙ্গলবার দ্বিতীয় চ্যাপ্টার ধরবো, শুক্রবার কমপ্লিট করবো, বা 2-4টা অঙ্ক হোমওয়ার্ক থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে। মানে তাহলে মঙ্গল আর শুক্রতে আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে সপ্তাহে গিয়ে আবার মঙ্গলবার নতুন চ্যাপ্টার। আর কারো যদি প্রবলেম থাকে তার জন্য তো রবিবার আছে, রবিবারের ডেটটা তো রিজার্ভ। তোমরা কোনো টিউশনে রবিবারের এই টাইমিংটা ব্লক করো না, কারণ তোমার নিজেই কাজে লাগবে। কোথাও মাসি বাড়ি পিসি বাড়ি চলে গেছো, তখন আমার কাছে পড়তে চলে এসছো ব্যাকআপ দেওয়ার জন্য। রবিবারের ক্লাসটা হয় পরীক্ষা নেওয়া হবে, এখন তো স্টার্টিং, তো এখন তার পরীক্ষা নেওয়া হবে নি, তার মানে এই এক্সট্রা ক্লাসগুলো চলবে। চলো 7-এর দাগের অঙ্কগুলো পেরে যাবে। যে বৃত্তস্থ চতুর্ভুজ মানে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূর্ণ, মানে বিপরীত কোণ a + c = 180 ডিগ্রি, b + d = 180 ডিগ্রি, ওটাকে কাজে লাগিয়ে করার চেষ্টা করবে। আপাতত 5-এর দাগ বাদ দিয়ে যারা নতুন অঙ্ক আজকে করছো, তো অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কমপ্লিট করবে, দীর্ঘ করার দরকার নেই। বুঝতে পারলে? আমি তোমাদের কাজ স্টার্ট করে দিলাম। সংক্ষিপ্ত 5-এর দাগেরটা বাদ দিয়ে, 5-এর দাগেরটা যদি কেউ আগের দিন ক্লাস করে থাকে তাহলে 5-এর দাগে বুঝে গেছো, আর যদি না করে থাকো 5-এর দাগের বাদ দিয়ে অতি সংক্ষিপ্ত অঙ্ক সবগুলো করবো, আর সংক্ষিপ্ত 5-এর দাগের বাদ দিয়ে সবগুলো করার চেষ্টা করবে। যেগুলো পারবে নি আমি আছি, পরের দিন 5টার সময় এসো। তার জন্য বাড়িতে গিয়ে আগে বলতে পারছি। আপাতত তোমার জন্য আমি হয়তো বইয়ের ফটোকপি পাঠিয়ে দিতে পারি। ওকে, চলো।